সংবাদ সম্মেলন করে আপনি বলেছেন 2018 সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা ভুল ছিল, আর 2024 সালে আওয়ামী লীগের সঙ্গে জোট না করে নির্বাচনে অংশ নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা সেটাই দুটিকেই দেখতে চাই যে, বা কেউ কেউ এটিকে দেখতে চায় যে মাহি ভাই এটা হচ্ছে আপনার সুবিধাবাদী একটা অবস্থান। আপনি 2018 সালে এক ধরনের সুবিধাবাদ নিয়ে আসলে নির্বাচনে গিয়েছিলেন, 2024 সালে আপনার সাথে বনিবনা হয়নি বলে আপনি সেই নির্বাচনে যান নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন, যে অপকর্ম চালিয়েছেন, তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল। কেউ কেউ বলে থাকেন মাহি ভাই ডোন্ট কিল মি, এটা আমার প্রশ্ন না, অনেকেই প্রশ্ন করে থাকেন। মাহি ভাই আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ খালেদ ভাই। 6 বছর পর আজকে পার্থর সাথে একই টকশোতে আসছি, সেটা একটা ভালো জিনিস। পার্থকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এটা আসলে আমার একই উপলব্ধি যে আমি মনে করি যে মানুষ এটা 18 নির্বাচন নিয়ে মনে করে এবং 24 নির্বাচন নিয়ে মনে করার যথেষ্ট কারণ সাধারণ মানুষের মধ্যে আছে, এটা আমি জানি। মানে এই সরকারকে সক্রিয়ভাবে সমর্থন করার মতো কোনো উদ্যোগ আসলে আমাকে তো কেউ দেখে নাই। দেখলে বললে অনেক কিছু শুনি, বলে যে এমন আমার কাছে বলতেছে আপনি গত 16 বছর ধরে 17 বছর ধরে সরকারকে সহযোগিতা হয়ে গিয়েছেন, এগুলো এখন অনেকে বলে। কারণ শেষ যেই ঘটনাটা ঘটে, শেষে যেই মানুষ যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলিকে আসলে মানুষ মনে রাখে। তো 18 নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমি বলিনি, তবে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাওয়াটা আমার নিজের দলের আদর্শের সাথে এক ধরনের সমঝোতা করে আমি নির্বাচন গিয়েছি। সেটা একটা স্বার্থপরের মতো কাজ আমাদের ছিল, সেটাকে আমরা স্বীকার করেছি। এবং স্বার্থটা ছিল যে আমাদের নিজের অস্তিত্ব রক্ষার প্রশ্ন ছিল, অনেকগুলি বিষয় ছিল, কিন্তু এগুলো আমরা রাজনীতিতে আসলে অস্তিত্বের ভয় পেয়ে রাজনীতির নেতৃত্ব দেওয়া উচিত না। সেখানে আমাদের অবশ্যই একটা গ্রস মিস্টেক হয়েছে এবং সেটা আমি স্বীকার করেছি। আর 24 নির্বাচনটা একটু ব্যতিক্রম ধর্মী ছিল। 24 নির্বাচনে আওয়ামী লীগের সাথে আমার কোনো ধরনের বোঝাপড়া হয়নি, এটা মনে করার কি কারণ আছে আমি আসলে বলতে পারবো না। কারণ 24 নির্বাচনে 2-3-4 বছর আগে থেকে কিন্তু আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বোঝাপড়া ছিল না। 18 নির্বাচনের পর আমার কোনো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কোনো বৈঠক আওয়ামী লীগের সাথে সেভাবে আমাদের হয়নি। যেখানে কোনো ধরনের বোঝাপড়াই যেখানে ছিল না, সেখানে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আসলে প্রথম থেকেই জানতাম যে পরবর্তী নির্বাচন এখানে আমরা করছি না, এই সিদ্ধান্ত আমাদের মধ্যে মোটামুটি ছিল। আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার মূল কারণ ছিল আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করাটা খুব কঠিন ছিল এবং আমাদের দল তো খুব বড় দল না, ছোট দল। সেখানে 24 নির্বাচনের অংশগ্রহণ না করতে পারলে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না, এরকম একটা ধারণা আমাদের ছিল। এবং যেখানে আমরা কিন্তু নির্বাচনে প্রচারণার সময় কিন্তু আমাদের পুরো আমরা যে আবার উই হ্যাভ কাম ব্যাক টু আওয়ার ওন ফিলসফি, সেটা প্রকাশ করবার জন্যই কিন্তু তখন নির্বাচন করেছি। আপনি দেখবেন যে নির্বাচনের বিষয়ে কিন্তু অনেক দলের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আমার রাজনৈতিক বন্ধুদের সাথে আলোচনা হয়েছে এবং সবাই আমাকে তখন বলেছি, আমি প্রথম থেকে বলেছি যে না, আমি আওয়ামী লীগের সাথে সমঝোতা নির্বাচন করবো না, তবে আমি নির্বাচন করবো, নির্বাচনটা না করলে আমি আমার রাজনৈতিক অবস্থা ব্যাখ্যা করতে পারবো না। সেই পদক্ষেপটুকু আমরা শুধুমাত্র 24 নির্বাচন নিয়েছিলাম। না মাহি ভাই অনেকে এটা বলে থাকেন যে 2018 সালে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য মরহুম রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে, বদরুদ্দোজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম করা, সেই প্ল্যাটফর্মের মধ্যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো এবং সেটাকে সবগুলিকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা বাস্তবতা তৈরি হয়েছিল। কিন্তু অনেকেই এটা বলে থাকেন যে আপনি একা সেই আন্দোলনটাকে ঠেকিয়ে দিয়েছেন, বদরুদ্দোজা চৌধুরীকে সেখানে যেতে দেননি, ডক্টর কামাল হোসেনকে আপনি সিঙ্গেল আউট করেছেন, যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ক্ষতিকর হয়েছে। এই ব্যাপারটা নিয়ে কি কোনো একটু কিছু বলবেন মাহি ভাই? মানে আমার এগুলো তো আসলে রাজনীতিতে এক এক ধরনের বিশ্লেষণ, এক এক ধরনের ব্যাখ্যা থাকবে, আমাকে ব্যাখ্যা দিতে হবে। এখানে আসলে ডক্টর কামাল হোসেনকে সিঙ্গেল আউট করা হয়নি, ডক্টর কামাল হোসেন মানে আমাদেরকে সিঙ্গেল আউট করেছে। আমরা শেষ দিনে যখন ঐক্যফ্রন্ট ঘোষণা হয়, সেই যে মিটিংটা দেওয়া হয়েছিল, সেই মিটিং এর সময় এবং স্থান আমাদেরকে আমন্ত্রণ জানা হয়েছিল ডক্টর কামাল হোসেন সাহেবের বাসায়। আমরা কিন্তু সাবেক রাষ্ট্রপতি বিজয়ী সাহেবকে সেখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু সেখানে তিনি ওনার বাড়িতে ছিলেন না, বাড়ির দরজা বন্ধ ছিল। আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি এবং সেদিন বাসায় ফিরে আস্তে আস্তে আমরা শুনি যে ডক্টর কামাল হোসেনের অফিসে বসে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং তারা ঐক্যফ্রন্টের ঘোষণা দিয়েছে। তাদের কামাল হোসেন সাহেবকে সিঙ্গেল আউট করার কোনো বিষয় ছিল না। আর দ্বিতীয় যদি বলেছেন যে আমি বাধা দিয়েছি বা আমি একক সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়ে জনগণ এই ধরনের ধারণা থাকাটা খুব স্বাভাবিক, কারণ আমি কিন্তু বিকল্পধারার মুখপাত্র। বিকল্পধারার যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাকে মুখপাত্র হিসেবে কথাগুলো বলতে হয়েছে, যার জন্য এই দোষটা আমার উপরই পড়েছে। এবং আমি আমার প্রেস কনফারেন্সে কিন্তু অন্য কোনো দিকে দোষ না দিয়ে যে ভুলগুলো হয়েছে সব সফলতার ভার সবার, কিন্তু ব্যর্থতার দায়গুলো আমি একাই গ্রহণ করেছি, কেন দলের মুখপাত্র হিসেবে আমাকেই সবসময় মিডিয়াকে ফেস করতে হচ্ছে, জনগণকে কথা বলতে হচ্ছে। মাহি ভাই এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন। আপনি বলেছেন যে আওয়ামী লীগ আমলে বিরোধী দলের রাজনীতি করা কঠিন ছিল। আপনি যেটা করেছেন বা বিকল্প ধারা যা করেছে, মানে আমি মরহুম রাষ্ট্রপতি জনাব চৌধুরীকে এর মধ্যে আনতে চাই না, আমি আপনাকেই বলতে চাই, আপনি যেটা করেছেন সেটাকে কি রাজনীতি বলা যায়? অনেকে মানে বাংলাদেশের ইতিহাসে যদি কেউ এটা দাবি করে যে এটা ষড়যন্ত্র, এটা লেজুর বৃত্তি, আপনি এটা কিভাবে মানে মানে জানি না মাহি ভাই, এটা আপনি কিভাবে বলবেন? মানে যেটা আপনি করেছেন, আপনার দিয়ে আমাদের যে আশা সম্ভাবনা ছিল সেইটা কি, বা সম্ভাবনার আশার সম্ভাবনা যেভাবে বলি সেইটা আমি একটা কথা বলি, আমি আমার আপনার কাছে আছে বিচৌধুরী সাহেবের মৃত্যুর 3 সপ্তাহ আগে তিনি আমাদেরকে
একটা 9 দফা নির্দেশনা দিয়েছেন, এবং সেখানে আপনি দেখবেন যে 3 নম্বরের দর্শনে যেন উনি স্পষ্টভাবে বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির সাথে সংযোগ স্থাপন, নির্ভয় সত্যানুসন্ধান এবং অহংকার থেকে মুক্তি। একে উল্টোভাবে বলি, প্রথমে অহংকার থেকে মুক্তি। অতএব আমি কিন্তু সম্পূর্ণভাবে অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টা করেছি দেখেই আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে আমি যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে দলীয়ভাবে মুখপাত্র হিসেবে তার দায় দায়িত্ব আমি গ্রহণ করছি, এবং একইভাবে এটাও বলছি যে এটাকে মানুষ আমাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছে। আমি এটাও বলেছি এই কারণে, এই সিদ্ধান্তের কারণে আমার নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে, দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তো এর চাইতে বেশি সত্য অনুসন্ধান করা হয়তো বা আরো যদি কিছু বাকি থাকে সেটা করতে আমার কোনো আপত্তি নাই, যাচ্ছে ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু এখানে আমি মনে করি যে কাজটা আমরা যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা প্রচলিত রাজনীতির এরকম সিদ্ধান্ত অনেক হয়েছে, কিন্তু বিকল্প ধারার স্বপ্ন দেখে এই ধরনের প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত গ্রহণ আমাদের একটা গ্রস মিস্টেক ছিল, সেটা আমি স্বীকার করছি। মাইবে আপনাকে ধন্যবাদ। আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেইটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থের সাথে আমরা একটু কথা বলতে চাই। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনি একজন রাজনীতিবিদ হলেও আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসাবেও, যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয়, অনেক প্রশ্নের জবাব দিতে হয় এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয়, এবং এর অনেকগুলি আমার স্বীকার করতে দ্বিধা নেই, অনেকগুলি মিলেও যায়। আমি এই জন্য আপনাকে একটু 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 ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন, শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত। রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন? নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে? বিশেষ করে 90-এর পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি, সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন, কর্তৃত্ববাদী হবেন না, সেরকম কি মনে হচ্ছে? মানে এই নেতৃত্বে যারা আছেন, এটা তো অবশ্যই ঠিক জনাব তারেক রহমানই আসলে 20-22 বছর ধরে অন্ততপক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন, কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে? ব্যক্তি মানুষ না, আদর্শের, দৃষ্টিভঙ্গির আপনি কিভাবে দেখছেন? একটু আপনাকে ধন্যবাদ খালেদ, আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। দেখুন, আপনি সমষ্টিগতভাবে যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন, গত 17 বছরে যে একটা ভীতির সংস্কার, ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল, যার কারণে 17 বছর কিংবা 20 বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায়। এই কারণে অফকোর্স একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় রাজনীতিতে, কারণ 17 বছর আপনি জানেন যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল, বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি এমন, মানে কেন জানি বলবো না, মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া। এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট হয় না, পার্লামেন্টটা সার্কাস হয়ে যায়। গত 3টা বছর, তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল। তো এই কারণে, আর তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথা বলেন, উনি গত 10, 12, 15 বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত, সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে দিয়েছেন। যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যে নেতৃত্ব ছিল, ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি, বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে। এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে। বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট। আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে, আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না। তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার। এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপিয়েন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে, এবং এই 17 বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন, বা যেটা পতন বলবো না, আওয়ামী লীগের তো, যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালি বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না, সামাজিক পতনও হয়েছে। যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি, বিকজ আওয়ামী লীগের অবস্থানটা, আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা, আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে, একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল, এবং এই লাস্টে যে গণহত্যাগুলি। তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য। আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই, আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি, তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে। তো আমার মনে হয় ভবিষ্যৎ আমি বলতে পারবো না, এটা এর উপর নির্ভর করে। আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি, যতখানি রাজনীতি করছি, আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ। এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির 31 দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু, বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে, সবার কাছ থেকে ড্রাফট নিচ্ছে, সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে, তারপর ওনারা এটা বাস্তবে আসছে। তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি। সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং, আমি মনে করি আর খারাপ কি হবে, ইনশাল্লাহ ভালোই হবে। তো আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই। আপনি জানেন যে 24-এ ছাত্ররা রাজনীতির গতিপথ, মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা, সেখানে আপনারা যারা 53 বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম, মানে আপনাকে যদি আমি বলি, তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি
আগের মতো আর আছে? আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন? আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা, মানে আমি আপনারা, এটা অনারিফিক প্লুরাল পার্থ। তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে। সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান ব্যারিস্টার পার্থ? খালেদ, আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে, বাট তারপরও আমি যতখানি ধরতে পেরেছি আপনার কথাগুলি, your voice is breaking down, so বাট আমি তারপরও যতখানি বুঝতে আমি কি পারছি আবার বলবো? যে আপনি, হ্যাঁ আপনি একটু আরেকবার যদি বলেন, হ্যাঁ, আপনার কথা ভেঙে যাচ্ছে। পার্থ, আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে 24-এ মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে, বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে, সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা, আপনি আগের মতোই আছেন কিনা? বিশেষ করে আমরা না, না। দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, একে বাতিল করে দেয়, একে বাদ করে দেয়, একে ক্যান্সেল করে দেওয়া, এবং সেটা আবার খুব গর্ব করে বলা। আপনি সেটাকে কিভাবে দেখেন ব্যারিস্টার পার্থ? আমি যতটুকু ধরতে পেরেছি, because আপনার কথা ভেঙে যাচ্ছিল, বাট আমি একটা কথা বলি, ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করেনি, রাজনীতির কালচার পরিবর্তন করেনি। ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল, সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার, স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে। এটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না, কোনো আইন, কোনো সংস্কার করে পরিবর্তন করতে পারবেন না, যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচারকে রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই। আপনি যত সংস্কার করেন, যাই করেন, যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায়, ওনারা অ্যাবিউজ করবেন। আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে, তাহলে এই অ্যাবিউজ হবে না। সুতরাং অনেকেই মনে করে, হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি, এখনো জানাই। আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন, আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান, আমাদের মোটোটা সম্পূর্ণ ডিফারেন্ট। আমি আমার জায়গা থেকে, আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি, আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো আহ, ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি, যার কারণে আমরা ঢাকা বলেন, বাইরে বলেন, আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি, যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস। এটা যদি হয়, এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন। আদারওয়াইজ কোনো আইন করে, কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না। আমরা জনাব আন্দোলিব রহমান পার্থকে শুনলাম। আমরা যখন আবার আন্দোলিব রহমান পার্থর কাছে ফিরবো, তখন তার একটা কোটেশন নিয়ে আমি একটু কথা বলতে চাইবো, তার কাছে একটু জানতে চাইবো যে আপনি, আপনাকে কোট করা হয়েছে বা আমি কোট করছি এরকম, যে আমাদের দেশে ভালো মানুষ লাগবে, ভালো মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটার ক্ষেত্রে আপনার মানে এখন এইটার একটু ইলাবোরেশন আমরা একটু চাইবো, যে আপনি মানুষ ভালো বলতে সিস্টেম পুরো একটা তাত্ত্বিকভাবে বা কোনভাবে আসলে মানুষকে ভালো হতে বলছেন, এবং সেই ভালো হওয়াটা আসলে কিভাবে সম্ভব। আমরা একটু জনাব মাহির কাছে ফিরি। জনাব মাহি, আপনি জনাব বদরুদ্দোজা চৌধুরীর জানাজায় দাঁড়িয়ে বলেছিলেন যে বি চৌধুরী সাহেবের শোবার ঘরে জিয়াউর রহমানের ছবি আছে, এবং যখন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন, তার আগে আপনি ফেসবুকে তাকে শুভকামনাও জানিয়েছেন। আপনি কি এর মাধ্যমে বিএনপিকে কোনো বার্তা দিতে চান? আমাদের প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে কেউ কেউ বলেন বিএনপির সঙ্গে আপনাদের যে দূরত্ব, মানে সেটা জনাব চৌধুরী আজ নেই পৃথিবীতে, সেই দূরত্বের কারণ হচ্ছেন আপনি। আপনার সাথে জনাব তারেক রহমানের সরাসরি দ্বন্দ্বের কারণেই বিকল্পধারা আর বিএনপি দু জায়গায় অবস্থান করতেছে। আপনি কি এটা নিয়ে কিছু বলবেন ভাই? না, আপনার পার্থর সাথে আলোচনাটা অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে কিছু বলতে পারলে একটু সুবিধা হতো। বাট তারপর আপনি বলতে চাইলে বলতে পারেন, তারপর আমি আপনার প্রশ্নের আগে উত্তর দিয়ে নিই। জনাব তারেক রহমানের সাথে কোনো বিরোধ আমার কখনোই ছিল না, ব্যক্তিগত দ্বন্দ্বের কোনো প্রশ্নই ওঠে না। আমাদের একটা রাজনৈতিক একটা মত পার্থক্যের জায়গা ছিল, এবং সেই মত পার্থক্যের জায়গার পর আমি আমার একটু মনে করিয়ে দিচ্ছি, কারণ মানুষের সঙ্গে সময় ভুলে যায়। আমাদের কিন্তু 2004 বিকল্পধারা জন্মের পরে আমাদের 2008 যে নির্বাচন, সেটা আমরা বিকল্পধারা থেকে আলাদাভাবে অংশগ্রহণ করেছিলাম। পরবর্তীতে 2009 সাল থেকে কিন্তু আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের রাজপথে ছিলাম। আমরা একসাথে 2014 নির্বাচন বয়কট করেছি। 2018 নির্বাচনের আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনের সিদ্ধান্তের আগ পর্যন্ত আমরা রাজপথে বিএনপির সাথে ছিলাম। ওইখানে দূরত্বের বিষয়টা ঠিক না। রাজনৈতিক মতপার্থক্য জায়গায় থাকতেই পারে। দ্বিতীয়ত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের কাছে রাজনীতির ঊর্ধ্বে একটা বিষয় বলে আমি সবসময় বলেছি। আমরা বাংলাদেশের জাতীয় দলের রাজনীতির কথা বলছি, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার ছবি আমাদের বাসায় সারা জীবনই ছিল, সবসময় ছিল। এটার সাথে আমাদের আমেরিকার রাজনীতির অনেক ঊর্ধ্বে মনে করি থাকে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাওয়ার আগে এবার আমি যেই ফেসবুক পোস্ট দিয়েছি, সেটার সাথে রাজনীতির কোনো বিন্দু মাত্র সম্পর্ক নেই।
সেটা আমি একেবারে একে সন্তানের জায়গা থেকে দাঁড়িয়ে তার জন্য শুভকামনা করছি। কারণ মাত্র এটাও বলেছেন, ব্যাখ্যা করেছি কিছুদিন আগে আমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছেন, যে কারণে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার অনুভূতিটা ব্যাখ্যা করেছি। এবং আমার ফেসবুক পোস্টে একটু একটু ক্লিয়ারলি দেখেন, দেখবে সেখানে এটাও বলেছি যে রাজনীতি আমাদেরকে দূরে সরিয়ে রাখতেই পারে। সো আমি এখানে কোনো রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার জন্য, বিএনপিকে কোনো মেসেজ দেওয়ার জন্য সেটা আমি করিনি, তাহলে আমি জিনিসটা বলতাম না। আমি বলেছি রাজনীতি আমাদের দূরে সরিয়ে রাখতেই পারে, কিন্তু তারপরও এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য, তার আরোগ্য কামনা করছি আমি, বিকজ আই ডু ফিল দ্যাট ইট ওয়াজ দ্য রাইট থিং টু ডু। এবং সেই জন্য আমি জিনিসটা করছি, এখানে আমি রাজনীতিকে আনতেই চাইনি, সেটা রাজনীতির কোনো সম্পর্কই নাই। যেন পার্থর সাথে যে আলোচনা হচ্ছিল সেখানে আমি একটু ভিন্নভাবে আসলে ব্যাখ্যা করতে চাই, যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে ছিল। আমরা যখন এই 24-এর যে অভ্যুত্থানটা আমরা দেখলাম, যে বিপ্লবটা আমরা দেখলাম, এখানে এটা শুরু কিন্তু ছিল একটা কোটা আন্দোলনের মধ্য দিয়ে, এবং শেষ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে প্রজন্ম যখন এটার সাথে কানেক্ট করলো, তাদের মধ্যে 1% কিন্তু আসলে সরকারি চাকরির দাবিদার নয়। তাহলে কানেক্টটা করলো কোথায়? এখানে অত্যন্ত যে জিনিসটাকে আমরা আলোচনা বারবার আমরা ভুলে যাচ্ছি, এখানে মূল শব্দটা কিন্তু ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ চাই। এই জায়গায় কিন্তু প্রজন্ম কানেক্ট করেছে। এটা শুধুমাত্র সরকারি চাকরির যারা দাবিদার নয়, তারাও কিন্তু বৈষম্য শিকার। এবং আপনি যদি দেখেন, অর্থনৈতিক বৈষম্যের শিকার, সামাজিক বৈষম্যের শিকার, রাজনৈতিক বৈষম্যের শিকার। তো আমি এটা এভাবে দেখি যে প্রজন্মের যে আকাঙ্ক্ষা, প্রজন্মের যে চাহিদা, চেতনা শব্দটা আমার কাছে খুব ভয় লাগে, বিকজ আমরা চেতনাকে এত বেশি একাডেমিক করে ফেলেছি যে আপনি রাষ্ট্রবিজ্ঞানে পিএইচডি না হলে চেতনা নিয়ে আলোচনা করা যায় না। সবকিছু 71-এর চেতনা নিয়ে এত কঠিন কঠিন বই টই লিখে, ঠিক আমরা সাধারণ মানুষকে আর চেতনার সাথে কানেক্ট করতে পারি না। আপনি যদি জেনারেশনাল যেই আকাঙ্ক্ষা, অ্যাসপিরেশন দেখেন, 52 ভাষা আন্দোলনের পরে একটা জেনারেশন অ্যাসপিরেশন ছিল জাতি গঠনের, এবং তারপরে 71-এর প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল স্বাধীনতা, 90-এর প্রজন্মের আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র, আর 24-এর এই প্রজন্মের আকাঙ্ক্ষা হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ। এই বৈষম্য কিন্তু শুধুমাত্র সরকারি কোটার চাকরির বৈষম্য মুক্ত নয়, এখানে কিন্তু সামাজিক বৈষম্যের বিষয় রয়েছে, অনেক সিরিয়াস ম্যাটার যেখানে হচ্ছে সামাজিক বৈষম্যের, আপনার অর্থনৈতিক বৈষম্যের বিষয় রয়েছে, রাজনৈতিক বৈষম্যের বিষয় রয়েছে। রাজনৈতিক নেতৃত্বে এই যে এখন ইদানিং কয়েকদিন ধরে শুনছি যে আপনার রাজনীতির মধ্যে আমাদের যেই কোটামুক্ত রাজনীতির কথা বলা যায়, পরিবারতন্ত্র, এখানে এখন পরিবারতন্ত্র বলে আমরা শুধুমাত্র বড় দুটো দলকে আমরা সবসময় অঙ্গুলি নির্দেশ করি, সেটা সঠিক নয়। পরিবারতন্ত্র আমি জানি বিএনপি আওয়ামী লীগের মধ্যে পরিবারতন্ত্র আছে, কিন্তু আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন যে কোনো জায়গায় সংসদ সদস্যগুলো, অনেক সংসদ মারা গেলে তার সাথে সাথে হয় তার স্ত্রী, নাহলে তার সন্তান এমপি হয়ে যাচ্ছে। তো অতএব এই পরিবারতন্ত্রের দায়টা আমরা কি শেষ পর্যন্ত দুটো দলকে দিতে পারি, দুটো পরিবারকে দিতে পারি? দায়িত্ব আমাদের আসলে অনেকেরই আছে। এবং এই জায়গাটায় আমার মনে হয় প্রজন্ম এই যে একটা বৈষম্য শিকার হয়েছে, সবার জন্য সমান সুযোগ নাই। আবার আপনি যদি সামাজিক বৈষম্য দেখেন, প্লিজ না সরি মাহি ভাই, আপনি একটু কি বলবেন যে আপনারা মাহি ভাই এখন কি শুনতে পাচ্ছেন আমাকে? জি পাচ্ছি। মাহি ভাই, আপনি তরুণদের যে চাওয়ার কথা বলছেন, বা যে চিন্তা প্রজন্মের যে চাওয়ার কথা বলছেন, আপনি কি সেই চাওয়া ধরতে পেরেছেন তরুণদের চাওয়ার কাছে? দেখেন, আপনি যদি তরুণদের চাওয়ার কথা বলেন, বিকল্প রাজনীতির কথা আমরা সেই 2004 সাল থেকে বলে আসছি, এবং বিকল্প রাজনীতি বলতে কি আমরা সেটাকে ব্যাখ্যাও করেছি। আমি বিকল্প রাজনীতি বলতে আমরা কোন কথাটা বলছি, এবং সেই কথাগুলো আজকেও বলছি। কিন্তু আজকের বাংলাদেশের পরিস্থিতিতে 2018 সালে আমাদের রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমাদের প্রাসঙ্গিকতা নিঃসন্দেহে অনেক কমে গেছে, যে কারণে হয়তো আমি আজকে সেইভাবে বলতে পারছি না, সেই সুযোগটা পাচ্ছি না। দেশে আমাদের পাওয়া উচিত, সেই জন্য মনে করি এখানে আমাদের বলা উচিত, আমাদের বক্তব্য আছে। কারণ বিকল্প রাজনীতি বলতে আমাদের যে কথাগুলো আমরা বলছি সবসময়, প্রথম থেকে বলছি যে আমরা ক্ষমতার মধ্যে দায়িত্ববোধের রাজনীতির কথা বলছি, কর্মসূচিভিত্তিক রাজনীতির কথা বলছি, আবেগকে বাদ দিতে বলছি, এবং আমরা যে প্রজন্মকে টার্গেট করে তাদের অ্যাসপিরেশন, তাদের ড্রিম, সেগুলোকে ফুলফিল করবার জন্য আমাদের এখনকার যে আমাদের 9 দফা রয়েছে, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছি আমরা কিন্তু এখন গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের কথা বলছি। অতএব প্রজন্মের সাথে কানেক্ট করার চেষ্টা আমরা করছি, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে, এবং এই চেষ্টাটা যারা করতে পারবে না, তারা যেই হোক, আমার মনে হয় তাদেরকে প্রাসঙ্গিকতা হারাতেই হবে। আমি এই প্রশ্নটা একটু কানেক্ট করতে চাই, ভাই আপনাকে ধন্যবাদ। একটু কানেক্ট করতে চাই বেরসা পার্থ আপনার সঙ্গে। বেরসা পার্থ, আপনি বলেছেন যে মানুষ ভালো হলে সব ঠিক হয়ে যাবে। এই মানুষ ভালো হওয়াটা যদি একটা জার্নি হয়, আমরা আসলে এখন কোন জায়গায় আছি? মানুষ ভালো বলতে আপনি আসলে ব্যাপারটা কি বোঝাতে চেয়েছেন, কোনটা ভালো এবং কোনটা এই মুহূর্তে পরিবর্তন করা দরকার, এবং আপনি কানেক্ট করার প্রশ্নে শুনেছেন। এবং একটা জনপ্রিয় প্রশ্ন আপনি যখন আসবেন তখন থেকে বারবার বলা হচ্ছে, সেটার মধ্যে আমাকেও কিছুটা ইঙ্গিত করা আছে, আমার ইঙ্গিত আমি পরে বলতেছি। সেটা হচ্ছে যে আপনি একসময় চিহ্নিত করেছিলেন যে বাংলাদেশের অর্থনীতির দরবেশকে, এখন নতুন কোনো দরবেশ আপনি দেখতে পান কিনা। আমাকে প্রশ্ন করা হয়েছে, খালেদ ভাই, ইউ আর ওয়ার্কিং at independent television. What's your opinion about Darbesh? Who was your boss? Salman F. Rahman was never been my boss. উনি একটা টেলিভিশনে কিছু বিনিয়োগ করেছিলেন, যে টেলিভিশনে আমি কাজ করতাম, এবং আমার ওপিনিয়ন আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমি তাকে অনেকবার ইন্টারভিউ করেছি, সেখানে হয়তো কিছুটা বোঝা যাবে। জনাব আদালিব রহমান পার্থ, আপনার কাছে প্রশ্ন, মানুষ ভালো হওয়ার কোন জায়গাটার মধ্যে? দেখুন, ভালো মানুষ তো একটা অনেক বড় রিলেটিভ টার্ম। ভালো মানুষ মানে যোগ্য মানুষ, যিনি অনুধাবন করবেন এবং যে দেশের জন্য আমার কাজ করতে হবে, এবং যিনি বিশ্বাস করবেন যে এটা আল্লাহ প্রদত্ত, মানে আমি যেটা মনে করি আমার কাছে যেটা আল্লাহ প্রদত্ত একটা দায়িত্ব, যেটা আপনি এই আমানতটা কোনোভাবে খেয়ানত করবেন না, এবং অ্যাট দ্য সেম টাইম আপনার সেই যোগ্যতাও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনও থাকতে হবে। এখন ভালো মানুষদের গত 17-18 বছরে রাজনীতিতে না আসার যেরকম একটা ফিল্ড বানানো হয়েছে, তো আমি কাউকে ছোট করবো না, যদিও লেখাপড়া
সবকিছুই না, বাট তারপরও আমি এক উদাহরণ দিয়ে দেখি। দেখুন, যখন আপনি ইংল্যান্ডে বা আমেরিকাতে কারা আসে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড থেকে, আর আমাদের এখানকার লোকাল পলিটিক্সের ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে আসে? সো আপনি যদি এই গ্লোবাল এই গ্লোবালাইজেশনের সময় পৃথিবীর বুকে বাংলাদেশকে সেভাবে শক্ত করে দাঁড়াতে চান, ওই লেভেলের মানুষদের তো পলিটিক্স আসতে হবে, পার্লামেন্টে আসতে হবে বড় করার জন্য। আজ থেকে 30, 40, 50 বছর আগে কারা রাজনীতি করতো, কোন লেভেলের লোক রাজনীতি করতো, আর এখন আজকে কারা বাংলাদেশে রাজনীতি করতে ইচ্ছুক, কারা মেম্বার অফ পার্লামেন্ট হতে ইচ্ছুক? আপনি যদি পার্লামেন্টও দেখেন, আপনি যদি মন্ত্রণালয়, সব জায়গায় যদি দেখেন। তো আমি কোনি এই লোকগুলি, বিএনপি বলেন বা অন্য কেউ বলুক, তাদেরকে আমাদেরকে ওই জায়গাটা করে দিতে হবে যে এই এই যোগ্য ভালো মানুষরা আবার আমাদের মতো এরকম এত পলিটিক্যাল হয় না। সো ওনাদের সবকিছুই আমাদেরকে ব্যালেন্স করে একটা জায়গা ক্রিয়েট করে দিতে হবে, তারা আসতে পারে, যাতে যখন আসতে পারে তাহলে ন্যাচারালি দেশ ভালো কিছু পাবে। আপনি দেখেন বিজনেস কমিউনিটি কত এগিয়ে যাচ্ছে, সেকেন্ড জেনারেশন বিদেশ থেকে লেখাপড়া করে এসে ছেলেপেলেরা গার্মেন্টস থেকে আরম্ভ করে অন্য কিছু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আমাদের কাজ হয়ে যাচ্ছে। সেই তুলনায় আমাদের পলিটিক্সটা কিন্তু ওই ডেল্টাটা অনেক বেশি, পলিটিক্সটা প্রতিদিন নিচের দিকেই চলে যাচ্ছে। এবং গত পার্লামেন্টে দেখছেন, এর আগের পার্লামেন্টে দেখছেন, এবং আর আমি শুধু বলছি না যে খালি এর আমলে, আর 90 আগে থেকেই স্টার্ট হয়েছে জিনিসটা। বাট এই জিনিসটাকে কারো বোঝা উচিত যে যেমন ভোট চুরি করেই যদি নির্বাচনে আসতে হতো আওয়ামী লীগের, তাহলে আওয়ামী লীগ 50টা ভালো মানুষকে দিত, 25টা পিএইচডি শিক্ষিত মানুষকে দিত, যাদের এক্সপার্টিস ছিল তাদেরকে দিত। কিন্তু জনাব পার্থ, আপনার কাছে কি মনে হয় না আওয়ামী লীগ তো আমাদেরকে 2-3টা পিএইচডি উপহার দিয়েছিল? এর দুই একজন, এখন একজন জেলে আছেন, একজন, যে দুজনের কথা আমি মনে করছি, একজন জেলে আছেন, একজন বেলজিয়ামে আছেন। ওগুলি ওইসব পিএইচডি গুলি তো অন্যদের চেয়ে আরো অনেক বেশি পরিমাণে খারাপ ছিল। মানে না, আমি এই জন্যই প্রথমে বলে নিয়েছি যে লেখাপড়াই সবকিছু না। আমি এই জন্য কিন্তু ডিসক্লেইমার দিয়ে দিয়েছি যে লেখাপড়াই সবকিছু না, বাট সবকিছু মিলিয়ে ভালো সমাজে গ্রহণযোগ্য পারসেপশন যাদের, ভালো এক্সপার্টিস যাদের আছে, এই ধরনের মানুষকে, ভালো মানুষকে না, ভালো না কি খারাপ এটা তো আল্লাহ তাআলাই জানে, বাট আমরা যতখানি পারসেপশনে বুঝি এই কারণে। আর আপনি একটু পারমিশন দিলে মাহি ভাই কিছু মনে না করলে আমি একটু মাহি ভাইয়ের ব্যাপারে একটু কথা বলতে পারি। মাহি ভাই দু একটা কথা আসলে এত সহজ সরল, মানে আমার হৃদয় ছুঁয়ে যায়। আমার এই জিনিসটা, যেমন মাহি ভাই স্ট্যাটাসটা নিয়ে বললো এটা ব্যক্তিগত। মাহি ভাই, আপনি রাজনীতিতে আমার চেয়ে সিনিয়র। মাহি ভাই, রাজনীতিতে আপনার ব্যক্তিগত জিনিস পাবলিকেশন হয় না, পাবলিকেশন যা হয় সেটা পাবলিক, ব্যক্তিগত জিনিস ব্যক্তিগত। আপনি যখনই দেশনেত্রী খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারে আপনি স্ট্যাটাস দিবেন, দ্যাট ইজ পাবলিক, অ্যান্ড মানুষ এটাকে তখন মনে করবে এটার মধ্যে পলিটিক্স আছে, এটার মধ্যে অন্য কিছু আছে। যদি না হয়তো এত অসুস্থ ছিল যখন খালেদা জিয়া বা দেশনেত্রী এবং খালেদা জিয়া, ততক্ষণ যখন আপনি স্ট্যাটাস দিয়েছেন কিনা, হঠাৎ এখন আপনি স্ট্যাটাস দিচ্ছেন কিনা, সেগুলি কিন্তু আপনার ক্রিটিকরা সবাই যাচ্ছে। আপনি কোনোভাবেও আপনি এই ডিফেন্সটা দিতে পারবেন না যে এটা সম্পূর্ণ। আমি বলছি যে এটা ব্যক্তিগত হলে এটা আপনার অফিসিয়াল ফেসবুকে আসতে। আমি কোনো ডিফেন্স আমি বলছি নাম্বার ওয়ান, আমি বলছি যে আপনি খুবই, আমি শিওর আপনি খুবই ব্যক্তিগতভাবে টাচড হয়ে যেন ইউ লস্ট ইউর ফাদার ফিউ ডেজ ব্যাক আপনি স্ট্যাটাসে দিয়েছেন, এবং আমি এটা বিশ্বাস করি, আমি নোইং ইউ, আমি আপনাকে বিশ্বাস করি যে আপনি একদমই সহজ সরলভাবে এটা দিয়েছেন। কিন্তু পাবলিক পারসেপশনটা কিন্তু আলাদাভাবে যায়, যখনই আপনি পাবলিক ডোমেনে বলেন। আরেকটা কথা আপনি বারবার বলেছেন যে আপনি বিকল্প ধারার মুখপাত্র, এইটাতেও আমার মনে হয় যে মুখপাত্র ছাড়াও কিন্তু মাহিবা আপনি বিকল্প ধারার ওয়ান অফ দ্য মেজর ডিসিশন মেকিং বডির একটা প্রমিনেন্ট মানুষ। তো সুতরাং আপনাকে যখন মূল্যায়ন করা হয়, শুধুমাত্র মুখপাত্র হিসেবে মূল্যায়ন করা হয় না, যে কোনো কারণেই হয়তো আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত, অফকোর্স বি চৌধুরী সাহেব অনেক বড় রাজনীতিবিদ ছিলেন, আপনাদের পলিটিক্যাল সিদ্ধান্ত আপনাদের, কিন্তু শুধু মুখপাত্র যদি আপনি বলেন তাহলে আপনি আপনার উপর ইনজাস্টিস করবেন, কারণ অফকোর্স আপনি ওই ডিসিশন মেকিং প্রসেসে অনেক প্রিডমিনেন্ট রোলও আপনি প্লে করেন বিকল্প ধারায়। তো এইটা তো শুধুমাত্র মুখপাত্র। আপনার অনুভূতি নিয়ে আমরা একটু মাহি ভাইকে 1 মিনিট একটু শুনতে চাই যে মাহি ভাই, পার্থ বোধহয় এইটা আপনি শুনেছেন, আপনি যদি একটু বলেন। আমার প্রশ্ন করেন। আমি নাম্বার ওয়ান, আমি কিন্তু কোনোভাবেই আই ওয়াজ নট ডিফেন্সিভ ইভেন ফর আ সেকেন্ড। আমি আমার অবস্থান ব্যাখ্যা করছি, আমি কোনো ডিফেন্সিভ হই নাই। আমি যেটা বলেছি, আমার স্ট্যাটাসে কোনো রাজনীতি, আমি কোনো রাজনৈতিক কারণে স্ট্যাটাস দেইনি। আমি এটা বলছি না যে আমার বক্তব্যটা রাজনীতি গ্রহণ করা হবে না। আমি একজন রাজনীতিবিদ, আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে, এবং যাদের সাথে আমাদের একটা মত পার্থক্য রয়েছে, সৃষ্টি হয়েছে, তাদের ব্যাপারে একটা, যখন আমি আমার, কিন্তু আমি এটা কোনো রাজনীতি করার উদ্দেশ্যে দেই নাই। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু, রাজনীতি হয়ে গেছে আর কি, হতে পারে রাজনীতি, বাট এখানে মনে হয় পার্থ, উইথ অল রেসপেক্ট, ইউ নো আই লাভ ইউ। প্রথম থেকে আমি বলেছি যে রাজনীতি পার্থ যেখানে থাকুক, আমি কিন্তু পার্থ সাফল্য কামনা করি, আমি সবসময় সেটা দেখতে চাই। আমরা একই জায়গায় না থাকলেও দেখতে চাই, এবং আমি এই জেনারেশন, আমি সবসময় আশা করি। কিন্তু আমি যেটা মনে করি, এই জেনারেশনের প্রত্যাশার কথা যদি আজকে বলা হয়, আমি বারবার বলছি, আই থিংক উই নিড টু রিডিফাইন পলিটিক্স। এটাই যদি রাজনীতি হয়, এটা রাজনীতি হওয়া উচিত না। হ্যাঁ, রাজনীতি মানে সব জায়গার মধ্যে, রাজনীতি মানে কি আসলে, যেমন একটু আগে যে ভালো মানুষের যে কথা হলো, আমি পার্থর সাথে আমার অনেক আলোচনা হয়, অনেক কথা কিন্তু আমরা নিজেরা দুজন মিলে একসাথে অনেক আলোচনা করি, এবং সেই আলোচনায় বারবার কিন্তু কথাটা উঠে আসে। আসলে হোয়াট পার্থ ওয়ান্টেড টু মিন ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, যে এখানে ভালো মানুষ মানে কি, ভালো মানুষ মানে দেখুন, আপনার ভালো মানুষ তো অনেক কাজের জন্য, কিন্তু রাজনীতির জন্য, রাষ্ট্রের জন্য যখন আমরা একজন ভালো মানুষ করি, তখন 1 নম্বর আমি দেখছি এমন মানুষ যাদের মধ্যে কোনো অহংকার নাই,
কেন বাংলাদেশ 100% 54 বছর ধরে রাজনীতি না, কিন্তু মাহি ভাই আমার মনে হয় যে আমরা আপনার কাছে শেষ করবেন খালেদ ভাই। শেষ করবেন আচ্ছা, ঠিক শেষ আছে। করেন না, 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 ঠিক শেষ আছে। করেন শেষ করেন